সুন্দরগঞ্জ প্রাসাদ বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে অবস্থিত একসময় ছিল রাজকীয় গৌরবের প্রতীক। শতাব্দী প্রাচীন এই প্রাসাদটি আজ কেবল তার ইতিহাসের নিদর্শন হিসেবেই দাঁড়িয়ে নেই, এটি এখন স্থানীয় মানুষদের গল্পের কাহিনী এবং গুজবের অন্যতম কেন্দ্রবিন্দু। এর বর্তমান মালিক মালেকা আহমেদ একজন বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবী। এক শীতল রাতে যখন কুয়াশা পুরো এলাকা ঢেকে ফেলেছিল, প্রাসাদের ভেতর একটি অদ্ভুত নীরবতা নেমে আসে। সেদিন সকালে মালেকা আহমেদ তার কর্মচারীদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলেন। আজ সন্ধ্যায় কোনো কাজ নয়, তিনি বলেছিলেন। সেই রাতেই তার মৃতদেহ পাওয়া গেল প্রাসাদের ব্যক্তিগত ডাইনিং রুমে। তিনি বসেছিলেন একটি চেয়ারে, সামনে রাখা একটি অর্ধেক খালি ওয়াইনের গ্লাস। তার মুখে স্থির ভঙ্গি আর চেহারায় অদ্ভুত এক শীতল অভিব্যক্তি। গল্পের খবর দ্রুত ছড়িয়ে পড়ল। স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও এটি খুব দ্রুতই জটিল হয়ে ওঠে। তখনই ডাকা হয় গোয়েন্দা আশফাক এবং তার সহকারী রতুলকে। আশফাক একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা, তার কাজের জন্য বিখ্যাত। তার ধৈর্য এবং বিশ্লেষণ ক্ষমতা বহু জটিল কেস সমাধানে সহায়তা করেছে। রতুল তার কিশোর সহকারী, অল্প বয়স হলেও তার স্মৃতিশক্তি এবং কৌতূহলী মনের জন্য দারুণ কার্যকরী। তারা প্রাসাদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখলেন এটি সাধারণ কোনো মৃত্যু নয়, এটি একটি বড়সড় চক্রান্তের অংশ। তদন্ত শুরু হয় মালেকার রুম থেকে। টেবিলে থাকা ফাঁকা গ্লাসটি তাদের প্রথম সন্দেহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আশফাক গ্লাসটি পরীক্ষা করে রতুলকে নির্দেশ দেন এটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাতে। টেবিলের উপর একটি চিঠির খণ্ড পাওয়া যায়। সেটি ছিল অসম্পূর্ণ। পড়ার মতো যা বাক্য ছিল তা ছিল, যদি আমি কিছু করি তবে জানবে এটি আমার ইচ্ছা নয়। কেন একটি অসম্পূর্ণ চিঠি? এটি কি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা? তদন্তে দ্রুত উঠে আসে পারিবারিক সম্পর্কের জটিলতা। মালেকার প্রথম স্বামী মইনুল হক, যিনি দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিলেন, হঠাৎই কিছুদিন আগে সুন্দরগঞ্জে ফিরে আসেন। কেন? স্থানীয় মানুষ বলাবলি করত তিনি মালেকার সম্পত্তি দাবি করতে চান। মালেকার মেয়ে রিয়া আহমেদ ছিলেন পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় চরিত্র। তার চেহারায় হতাশার ছাপ ছিল, কিন্তু তার আচরণ যেন কোনো গভীর গোপনীয়তার ইঙ্গিত দিচ্ছিল। আমার মা খুব কঠিন মানুষ ছিলেন, রিয়া বললেন। তবে আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। রতুল তার অনুসন্ধানে একটি পুরনো সিন্দুক খুঁজে পায়। সেটির ভেতরে ছিল কিছু ব্যবসায়িক দলিল এবং একটি ফটো ফ্রেম। ছবিতে একজন পুরুষ, যিনি দেখতে অনেকটাই মইনুল হকের মতো। আশফাক দলিলগুলো পর্যবেক্ষণ করে দেখেন সেগুলোর মধ্যে অনেক লেনদেনের রেকর্ড আছে। এগুলো মূলত মালেকার দাতব্য সংস্থার নামে হলেও কয়েকটি লেনদেনের অদ্ভুত দিক ছিল। মৃত্যুর রাতে কী ঘটেছিল? প্রাসাদের কর্মচারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মালেকা মৃত্যুর রাতে বেশ চিন্তিত ছিলেন। তার গৃহকর্মী শাহিনুর বেগম জানান, তিনি মালেকাকে রাতের খাবারের আগে একা ডাইনিং রুমে বসে থাকতে দেখেন। তিনি আমাকে বলেছিলেন আজ খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তবে সেটা কি আমি জানি না, বললেন শাহিনুর। তবে তদন্ত আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় মালেকার ব্যবসার অংশীদার মহিদুল ইসলাম এবং মুজিবুর রহমান দুজনেই সেদিন প্রাসাদে উপস্থিত ছিলেন। ফরেনসিক রিপোর্টে জানা যায় ওয়াইনে একটি বিরল বিষাক্ত পদার্থ মিশ্রিত ছিল। তবে এটি একটি স্বল্প মাত্রার বিষ, যা ধীরে ধীরে কাজ করে, অর্থাৎ এটি পরিকল্পিত ছিল। রতুল আরও খুঁজে বের করে যে প্রাসাদের কিচেনে একটি বোতল পাওয়া গেছে, যার গায়ে বিষের গন্ধ রয়েছে। এটি পরিষ্কার প্রমাণ যে খুনি অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করেছে। তদন্তকারীদের চাপে মইনুল স্বীকার করেন যে তিনি প্রাসাদে এসেছিলেন, তবে তিনি দাবি করেন, আমি কেবল রিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম, মালেকার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু তার এই বক্তব্যে অসঙ্গতি ছিল। প্রাসাদের এক কর্মচারী জানান, তিনি মইনুলকে ডাইনিং রুমের আশপাশে ঘুরতে দেখেছেন। আশফাক এবং রতুল আরও খুঁজে বের করেন মালেকার দাতব্য সংস্থা থেকে কিছু অর্থ হঠাৎ করে একাধিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট রিয়া আহমেদের নামে। তোমার মা কি কখনো বলেছিলেন এই লেনদেনগুলো কেন? আশফাক রিয়াকে জিজ্ঞাসা করেন। রিয়া এক মুহূর্ত থেমে বলেন, তিনি বলেছিলেন কিছু মানুষ তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিন্তু তিনি কারো নাম নেননি। প্রাসাদটি আরও তল্লাশি করতে গিয়ে একটি গোপন কক্ষের সন্ধান মেলে। এই কক্ষে পাওয়া যায় কিছু অদ্ভুত জিনিসপত্র, পুরনো চুক্তিপত্র, একটি নকশা এবং মালেকার নাম লেখা একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার বিশ্বাসঘাতকতা আমাকে শেষ করে দেবে,
যে আমাকে হত্যা করবে সে আমার সবচেয়ে কাছের কেউ। গোয়েন্দারা বুঝতে পারেন সত্যটি আরও গভীরে।